হ্যালো বন্ধুরা, আমি ফায়জাতুন্নেসা জ্যোতি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো। সেটা আমার দেবরকে নিয়ে। আমার স্বামী বিদেশ থাকত। আমি আমার শ্বশুর বাড়িতে থাকতাম। আমার একটি দেবর ছিল, দেখতে অনেক সুন্দর এবং কিউট চেহারা ছিল। বিয়ের পর থেকে আমার দেবর আমাকে অনেক সম্মান করত। আমার সাথে সবসময় হাসি খুশি মুখে কথা বলতো। আমার স্বামী বিদেশ যাবার পর একদিন আমার দেবর বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। বেশ কিছুদিন আগে আমার স্বামীর তৌফিকের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। তৌফিক ছিলেন শান্ত, ভদ্র আর আমাকে খুব যত্ন করতেন। আমিও তাকে মন থেকে ভালোবাসতাম। আমাদের সংসার ছিল ছোট্ট কিন্তু সুখে ভরা। প্রতিদিন সকালে তৌফিক আমার জন্য চা বানাতেন আর আমি তার জন্য তার পছন্দের নাশতা তৈরি করতাম। আমরা একসঙ্গে হাসতাম, গল্প করতাম আর ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। আমাদের বিয়ের প্রথম বছরটা ছিল যেন একটা সুন্দর গল্প। তৌফিকের সাথে আমার প্রতিটি মুহূর্ত ছিল আনন্দে ভরা। আমরা একসঙ্গে বাজারে যেতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম আর কখনো কখনো শহরের বাইরে ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়তাম। তৌফিকের একটা স্বপ্ন ছিল, একদিন আমাদের নিজেদের একটা ছোট্ট বাড়ি হবে যেখানে আমরা আমাদের সুখের সংসার গড়ে তুলব। আমি তার স্বপ্নে বিশ্বাস করতাম। তার হাত ধরে সেই স্বপ্নের পথে হাঁটতাম। কিন্তু জীবন তো সব সময় একইভাবে চলে না। বিয়ের ১.৫ বছর পর তৌফিকের কাছে একটা বড় সুযোগ এলো। বিদেশে একটা নামী কোম্পানিতে তাকে ৫ বছরের জন্য চাকরির প্রস্তাব দেওয়া হলো। বেতন ছিল খুব ভালো। আর এই চাকরি আমাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু বদলে দিতে পারত। আমি তৌফিককে বললাম, তুমি যাও, এটা তোমার স্বপ্ন পূরণের পথ। আমি এখানে ফাইন আছি। তৌফিক প্রথমে রাজি ছিলেন না, কিন্তু আমার বোঝানোর পর তিনি রাজি হলেন। তৌফিক বিদেশে চলে যাওয়ার আগের রাতে আমরা অনেকক্ষণ গল্প করলাম। তিনি আমার হাত ধরে বললেন, ভাইজা, আমি ফিরে এসে তোমার সাথে আরও সুন্দর জীবন গড়ব। তুমি আমার জন্য অপেক্ষা করবে না? আমি হেসে বললাম, তুমি সব সময় আমার মনে থাকবে। সেই রাতে আমরা একে অপরের সাথে অনেক কথা বললাম, অনেক স্বপ্নের কথা শেয়ার করলাম। পরদিন সকালে তৌফিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন। আমি তাকে বিদায় জানাতে গিয়েছিলাম আর চোখের জলে তাকে ছেড়ে এলাম। তৌফিক চলে যাওয়ার পর আমার জীবনটা একটু একটু করে বদলে যেতে লাগল। আমি আমার শ্বশুরবাড়িতে থাকতাম, যেখানে আমার দেবর তানজিমও থাকত। তানজিম ছিল তৌফিকের ছোট ভাই, খুবই মিশুক আর বন্ধুসুলভ। সে প্রায়ই আমার সাথে গল্প করত, আমাকে হাসাত। আমি যখন একা বোধ করতাম তখন সে এসে বলতো, ভাবি চলো না একটু বাইরে ঘুরে আসি। আমি প্রথমে তার সঙ্গে যেতে চাইতাম না, কিন্তু তার জেদের কাছে হার মানতাম। আমরা একসঙ্গে বাজারে যেতাম, কখনো কখনো কাছের কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম। তানজিমের সাথে সময় কাটানো আমার কাছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। একদিন সন্ধ্যায় বাড়ির ছাদে বসে গল্প করছিলাম। তানজিম বলে উঠল, ভাবি, তুমি জানো তুমি খুবই হাসি খুশি মানুষ। আমি হেসে বললাম, হাঁটাটা প্রশংসা কেন? সে মুচকি হেসে বলল, এমনি তুমি হাসলে সবাই খুশি হয়। আমি তার কথা একটু লজ্জা পেলাম, কিন্তু মনে মনে ভালোও লাগল। তানজিমের এই ছোট ছোট কথা আমার একাকী জীবনে একটু আনন্দ যোগ করছিল। তখনও আমি জানতাম না যে এই বন্ধুত্ব আমার জীবনকে কিভাবে প্রভাবিত করবে। তানজিমের সাথে আমার বন্ধুত্ব দিন দিন আরও গভীর হচ্ছিল। তৌফিক বিদেশে থাকায় আমার জীবনে একটা শূন্যতা তৈরি হয়েছিল, আর তানজিম সেই শূন্যতা পূরণ করছিল। তার হাসি খুশি স্বভাব আর সঙ্গ দিয়ে আমি তাকে আমার ছোট ভাইয়ের মতো দেখতাম। তার সাথে কাটানোর সময় আমাকে সান্ত্বনা দিত। আমি নিজেকে বোঝাতাম এটা শুধুই বন্ধুত্ব, একটা পরিবারের সদস্য হিসাবে তার যত্নশীল আচরণ। প্রতিদিন সন্ধ্যায় তানজিম আমার সাথে সময় কাটাত। আমরা একসঙ্গে রান্না করতাম, কখনো সিনেমা দেখতাম বা বাড়ির ছাদে বসে গল্প করতাম। তার গল্পগুলো এত মজার ছিল যে আমি হাসতে হাসতে পেটে খিল ধরে যেত। একদিন সে আমাকে বলল, ভাবি, তুমি জানো তুমি হাসলে সবার মন ভালো হয়ে যায়। আমি হেসে বললাম, তানজিম, তুমি সব সময় এমন কথা বলো কেন? আমি তো সাধারণ মানুষ। সে হাসল, ভাবি, তুমি সাধারণ হলেও আমাদের পরিবারের জন্য তুমি খুব গুরুত্বপূর্ণ। তার কথায় মনটা আমার খুশিতে ভরে উঠল। এক সপ্তাহান্তে তানজিম বলল, ভাবি, চলো না আমরা কাছাকাছি কোথাও ঘুরে আসি। তুমি সারাক্ষণ বাড়িতে থাকো, একটু বাইরের হাওয়া লাগবে। আমি একটু দ্বিধায় পড়লাম। তৌফিকের সাথে আমি অনেক ঘুরেছি, কিন্তু তার অনুপস্থিতিতে তানজিমের সঙ্গে বাইরে যাওয়া কেমন যেন অস্বস্তিকর মনে হলো। কিন্তু তাণ্ডবের উৎসাহের কাছে হার মেনে আমি রাজি হলাম। আমরা কাছের একটা পার্কে গেলাম, যেখানে সবুজ গাছ আর ফুলের বাগান ছিল। পার্কে হাঁটতে হাঁটতে তানজিম আমাকে তার শৈশবের গল্প শোনাল। সে বলল কিভাবে সে আর তৌফিক ছোটবেলায় একসঙ্গে দুষ্টুমি করত,
আমি হাসতে হাসতে বললাম, তোমার ভাইয়ের মতো তুমিও দুষ্ট ছিলে, তাই না? সে হাসল হয়তো একটু বেশি। আমরা একটা বেঞ্চে বসে আইসক্রিম খেলাম আর সূর্যাস্ত দেখলাম। সেই মুহূর্তে আমার মনটা হালকা হয়ে গেল। তানরিমের সঙ্গ আমাকে সত্যিই আনন্দ দিচ্ছিল। তৌফিকের সাথে আমার ফোনে নিয়মিত কথা হতো। তিনি আমাকে তার নতুন জীবন, কাজ আর বিদেশের অভিজ্ঞতার গল্প শোনাতেন। আমি তাকে আমার দিনের কথা বলতাম, তবে তানরিমের সাথে কাটানোর সময়ের কথা বেশি উল্লেখ করতাম না। কেন জানি এই মুহূর্তগুলো আমার কাছে খুব ব্যক্তিগত মনে হতো। তৌফিক আমাকে বলতেন, ফাইজা তুমি ঠিক আছো তো? তানরিম, তোমার খেয়াল রাখছি তো? আমি হেসে বলতাম, হ্যাঁ, সে খুব ভালো ছেলে। একদিন তানদিকে বলল, ভাবি তুমি কখনো কক্সবাজার গেছো? জায়গাটা নাকি অনেক সুন্দর, চলো না আমরা একবার ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, কক্সবাজার এত দূর আমি কিভাবে যাব? তানরিম হেসে বলল, আমি আছি না, আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে যাব। আমি অনেক ভাবলাম তৌফিকের অনুপস্থিতিতে এতদূর ভ্রমণে যাওয়া ঠিক হবে কিনা তা নিয়ে আমার মনে দ্বন্দ্ব ছিল। কিন্তু তানরিমের উৎসাহ আর পরিবারের সাথে যাওয়ার প্রস্তাব আমাকে রাজি করিয়ে দিল। আমরা কক্সবাজারের জন্য রওনা দিলাম। সমুদ্রের তীরে পৌঁছে আমার মনটা যেন উঠতে শুরু করল। তানরিম আমাকে সমুদ্রে ঢেউয়ের কাছে নিয়ে গেল, আর আমরা একসঙ্গে পানিতে পা ভিজিয়ে হাসলাম। সে বলল, ভাবি দেখো, এই সমুদ্রের মতোই জীবন বড় আর সুন্দর। আমি তার কথায় হেসে ফেললাম, তার কথাগুলো আমাকে ভাবিয়ে তুলছিল। আমরা সৈকতে বসে সূর্যাস্ত দেখলাম, আর আমার মনে একটা শান্তি কাজ করছিল। সেই রাতে হোটেলে ফিরে আমরা একসঙ্গে ডিনার করলাম। তানদিয়া আমাকে তার ভবিষ্যতের পরিকল্পনার কথা বলল, কিভাবে সে একদিন নিজের ব্যবসা শুরু করতে চায়। আমি মুগ্ধ হয়ে তার কথা শুনলাম। তার স্বপ্নের কথাগুলো আমাকে অনুপ্রাণিত করছিল। আমি নিজেকে বললাম, এটা শুধুই একটা ভালো বন্ধুত্ব, আমাদের পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক। কক্সবাজার থেকে ফিরে আসার পর আমার মনটা একটু হালকা হয়েছিল তার রিমের সাথে কাটানো। সেই দিনগুলো আমার জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে রইল। সমুদ্রের ঢেউ, আমাদের হাসি আর পরিবারের সাথে কাটানোর সময় এসব আমাকে নতুন করে উৎসাহ দিয়েছিল। আমি নিজেকে বোঝাতাম যে তানরিম আমার পরিবারের একজন, আমার ছোট ভাইয়ের মতো, আর তার সঙ্গ আমাকে এই কাকি সময় সাহস দিচ্ছে। বাড়ি ফিরে এসে আমরা আমাদের স্বাভাবিক রুটিনে ফিরে গেলাম। তানরিম প্রতিদিনের মতোই আমার সাথে সময় কাটাত, গল্প করত। তার হাসি খুশি স্বভাব আমাকে সবসময় আনন্দ দিত। একদিন সকালে আমি রান্নাঘরে নাস্তা তৈরি করছিলাম। তার রিম এসে বলল, ভাবি আজ আমি তোমার জন্য কিছু রান্না করব, তুমি শুধু বসে দেখো। আমি হেসে বললাম, তুমি রান্না ঠিক আছে, দেখি তোমার কত ক্ষমতা। তন্দ্রিম সত্যি রান্নাঘরে ঢুকে পড়ল। সে প্যানকেক বানানোর চেষ্টা করল, কিন্তু ময়দার মিশ্রণটা একটু বেশি পাতলা হয়ে গেল। আমি হাসতে হাসতে বললাম, তন্দ্রিম এটা প্যানকেক না স্যুপ হয়ে গেছে। সে লজ্জা পেয়ে হাসল আর বলল, ঠিক আছে ভাবি, তুমি আমাকে শিখিয়ে দাও। আমরা একসঙ্গে রান্নাঘরে হাসাহাসি করে প্যানকেক বানালাম। সেই মুহূর্তে আমার মনে হলো তন্দ্রিমের সাথে ছোট ছোট সময়গুলো আমার জীবনে আনন্দ যোগ করছে। তৌফিকের সাথে আমার ফোনে নিয়মিত কথা হতো, তবে তিনি তার কাজে ব্যস্ত থাকায় আমাদের কথা কখনো কখনো সংক্ষিপ্ত হতো। আমি দেখি আমার দিনের কথা বলতাম, কিন্তু তন্দ্রিমের সাথে কাটানোর সময়ের কথা বেশি উল্লেখ করতাম না। এগুলো আমার কাছে পরিবারের সাথে কাটানো সাধারণ মুহূর্ত মনে হতো। একদিন তৌফিক ফোন বললেন, ফাইজা তুমি একটু চুপচাপ মনে হচ্ছে, কিছু হয়েছে? আমি দ্রুত বললাম, না না, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। আমি চাইতাম তৌফিকের সাথে আমার সম্পর্ক আগের মতোই থাকুক। এক সন্ধ্যায় তানরিম আমাকে বলল, ভাবি চলো আমরা একটু ছাদে বসি, আজ আকাশটা খুব পরিষ্কার, অনেক তারা দেখা যাচ্ছে। আমরা ছাদে গিয়ে বসলাম। তানরিম তার ফোন একটা গান বাজালো আর আমরা তারার দিকে তাকিয়ে গল্প শুরু করলাম। সে বলল, ভাবি তুমি জানো, আমি তোমার সাথেই সময়গুলো কাটাতে খুব ভালোবাসি। তুমি আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি তার দিকে তাকিয়ে হাসলাম আর বললাম, তানরিম তুমিও আমার জন্য অনেক কিছু করো। তার কথায় আমার মনটা হালকা হয়ে গেল। দিনগুলো এভাবেই কাটতে লাগল। তন্দ্রিম আমার জীবনের একটা সহায়ক অংশ হয়ে উঠছিল। আমরা একসঙ্গে বাজারে যেতাম, কখনো কাছের কোনো ক্যাফেতে বসে কফি খেতাম। একদিন বাজার থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হলো। আমরা দৌড়ে কাছের একটা দোকানের শেডের নিচে আশ্রয় নিলাম। তানরিম তার জ্যাকেটটা আমার মাথার উপর ধরল যাতে আমি ভিজে না যাই। আমি বললাম, তুমি কেন এত খেয়াল রাখো আমার? সে হেসে বলল, কারণ তুমি আমাদের পরিবারের একজন ভাবি। তার কথায় আমি হাসলাম, তার যত্ন আমাকে পরিবারের উষ্ণতা অনুভব করার ছিল। একদিন সন্ধ্যায় তানরিম আমাকে বলল, ভাবি আমি একটা জিনিস বলতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি বলতে চাও? সে একটু ইতস্তত করে বলল, তুমি আমাদের পরিবারে এসে সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছ।
আমি তোমার সাথে সময় কাটালে খুব ভালো লাগে। আমি হেসে বললাম, তানরিম, তুমি আমার দেওর, তুমি তো আমার খেয়াল রাখবেই। সে মুচকি হেসে বলল, হ্যাঁ, তা ঠিক। তার কথাগুলো আমাকে পরিবারের প্রতি আরও কৃতজ্ঞ করে তুলল। তানরিমের সাথে আমার সম্পর্ক ছিল একটা শক্তিশালী বন্ধুত্ব, পরিবারের মধ্যে একটা সুন্দর সংযোগ। আমি নিজেকে মনে করিয়ে দিতাম যে আমি তৌফিকের স্ত্রী, আর আমার জীবনে তৌফিকই আমার প্রধান অগ্রাধিকার। তানরিম আমাকে পরিবারের একজন হিসেবে সাহস আর আনন্দ দিচ্ছিল, আর আমি তার এই যত্নের জন্য কৃতজ্ঞ ছিলাম। আমি জানতাম আমার এই পথটা পরিবারের ভালোবাসা আর সমর্থনের মধ্যে দিয়ে এগিয়ে যাবে। তানরিমের সাথে আমার সময় কাটানো যেন আমার জীবনের একটা সুন্দর অংশ হয়ে উঠেছিল। তার সঙ্গে কাটানো প্রতিদিন মুহূর্ত আমাকে আনন্দ দিত, আর আমি আমার পরিবারের এই সমর্থনের জন্য কৃতজ্ঞ ছিলাম। আমি তৌফিকের স্ত্রী এবং আমার হৃদয় সবসময় তার জন্যই ছিল। তানরিম আমার জন্য একজন ছোট ভাইয়ের মতো, যে আমার একাকী সময় তোমাকে সঙ্গত দিচ্ছিল। একদিন সকালে তানরিম আমাকে বলল, ভাবি, আজ আমরা কোথাও ঘুরতে যাব না? বাড়িতেই একটা মজার দিন কাটাব। আমি অবাক হয়ে বললাম, মজার দিন মানে কি প্ল্যান করেছ তিনি? সে হেসে বলল, দেখোই না, সারপ্রাইজ। সে আমাকে রান্নাঘরে নিয়ে গেল, যেখানে সে ইতিমধ্যে কেক বানানো সব উপকরণ সাজিয়ে রেখেছিল। আমি হেসে বললাম, তানরিম, তুমি আবার কেক বানাবে? প্যানকেকের পর এবার কেক? সে হাসল। এবার আমি হারব না ভাবি, তুমি আমাকে হেল্প করবে। আমরা একসঙ্গে কেক বানানো শুরু করলাম। তানরির ময়দা মাখতে গিয়ে তার মুখে ময়দা লাগিয়ে ফেলল, আর আমি হাসতে হাসতে তাকে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে দিলাম। সে বলল, ভাবি, তুমি না থাকলে আমি তো পুরো বেকারি নষ্ট করে ফেলতাম। আমরা হাসাহাসি করে কেক বানালাম, আর যখন কেক ওভেন থেকে বের হলো তখন দেখলাম সেটা সত্যিই সুন্দর হয়েছে। আমরা একসঙ্গে কেক কেটে খেলাম, আর তানরিম বলল, এটা আমাদের প্রথম কেক ভাবি, এটা আমাদের পরিবারের জন্য একটা স্মৃতি। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। তার উৎসাহ আমাকে আনন্দ দিচ্ছিল। তৌফিকের সাথে আমার ফোন কথোপকথন কমে আসছিল। তিনি তার কাজে এত ব্যস্ত থাকতেন যে আমাদের কথা বলার সময় কমে গিয়েছিল। আমি তাকে আমার দিনের কথা বলতাম, তবে তানরিমের সাথে কাটানো সময়ের কথা বেশি উল্লেখ করতাম না। আমি চাইতাম আমাদের কথোপকথন পরিবারের সাধারণ বিষয় নিয়ে হোক। একদিন তৌফিক ফোনে বললেন, ফাইজা, তুমি একটু দূরে দূরে মনে হচ্ছ, আমি কি কিছু ভুল করেছি? আমি তাড়াতাড়ি বললাম, না তৌফিক, তুমি কিছু ভুল করনি। আমি শুধু একটু ব্যস্ত ছিলাম। আমি আমার স্বামীর সাথে আমার সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাইতাম। একদিন বিকেলে তানরিন আমাকে বলল, ভাবি, চলো আমরা একটা পুরনো ছবি দেখি। আমরা একসঙ্গে একটা পুরনো বাংলা সিনেমা দেখতে বসলাম। ছবিটা ছিল একটা পারিবারিক গল্প, আর আমরা দুজনেই ছবির মজার দৃশ্যগুলো উপভোগ করলাম। ছবি শেষ হলে তানরিম বলল, ভাবি, এই ধরনের পারিবারিক গল্পগুলো সত্যি অনুপ্রেরণাদায়ক। আমি হেসে বললাম, হ্যাঁ, জীবনে পরিবারের সমর্থন অনেক গুরুত্বপূর্ণ। সে হাসল, তুমি ঠিক বলেছ ভাবি, আমাদের পরিবারও তো এমনই। তার কথায় আমার মনটা হালকা হয়ে গেল। এক সন্ধ্যায় আমরা বাড়ির কাছের একটা ছোট বাজারে গিয়েছিলাম। ফেরার পথে তানরিম হঠাৎ থেমে বলল, ভাবি, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। সে তার পকেট থেকে একটা ছোট্ট ফুলের গাছের চারা বের করে বলল, এটা আমি তোমার জন্য এনেছি। মেয়েটা বাড়িতে লাগাবে আর আমাদের পরিবারের স্মৃতির কথা মনে রাখবে। আমি চারাটা হাতে নিয়ে বললাম, তানব, তুমি সত্যি অনেক ভাবো আমাদের পরিবারের কথা। সে হাসল, তুমি আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ ভাবি। তানরিমের এই ছোট ছোট কাজ, তার কথা, তার হাসি আমাকে পরিবারের উষ্ণতা অনুভব করার ছিল। আমি নিজেকে মনে করিয়ে দিতাম যে আমি তৌফিকের স্ত্রী, আর আমার জীবনে তৌফিকই আমার প্রধান অগ্রাধিকার। তানরিম আমার জন্য একজন ছোট ভাইয়ের মতো, যে আমার একাকী সময় আমাকে সঙ্গত দিচ্ছিল। আমি তার এই যত্নের জন্য কৃতজ্ঞ ছিলাম। আমার মন জানত আমার জীবন পরিবারের ভালোবাসা সমর্থনের মধ্য দিয়ে এগিয়ে যাবে। আমি চাইতাম আমার পরিবারের সাথে আমারই বন্ধন আরও শক্তিশালী হোক। তানরিমের সাথে আমার সময় কাটানো আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। তার হাসি খুশি স্বভাব, তার ছোট ছোট যত্ন আমাকে পরিবারের উষ্ণতা অনুভব করার ছিল। আমি তৌফিকের স্ত্রী এবং আমার হৃদয় সবসময় তার জন্যই ছিল। তানরিম আমার জন্য একজন ছোট ভাইয়ের মতো, যে আমার একাকী সময় আমাকে সঙ্গ দিচ্ছিল। আমি নিজেকে মনে করিয়ে দিতাম যে আমাদের সম্পর্ক শুধুই পরিবারের মধ্যে একটা সুন্দর বন্ধন। একদিন সকালে তানরিম আমাকে বলল, ভাবি, চলো আজ আমরা একটা নতুন জায়গায় যাই। কাছে একটা লেক আছে, ওখানে অনেক শান্তি। আমি একটু ইতস্তত করলাম, কিন্তু তার উৎসাহের কাছে হার মানলাম। আমরা পরিবারের কয়েকজনের সাথে লেকের ধারে গেলাম, যেখানে চারপাশে সবুজ গাছ আর পানির শান্ত ঢেউ ছিল। আমরা একটা বেঞ্চে বসে গল্প শুরু করলাম।
তার নাম বলল, ভাবি তুমি জানো আমি ছোটবেলায় এখানে ভাইয়ের সাথে অনেকবার এসেছি। আমি হেসে বললাম, তোমার আর তৌফিকের অনেক স্মৃতি আছে তাই না? সে হাসল। হ্যাঁ, আর এখন আমাদের পরিবারের সাথে এই স্মৃতিগুলো আরও সুন্দর হচ্ছে। তানরিমের কথায় আমার মনটা হালকা হয়ে গেল। আমরা লেকের ধারে হাঁটলাম আর সে আমাকে তার ভবিষ্যতের পরিকল্পনার কথা বলল। সে বলল সে একদিন নিজের একটা ছোট ব্যবসা শুরু করতে চায়, যেখানে সে তার সৃজনশীলতা কাজে লাগাতে পারবে। আমি মুগ্ধ হয়ে তার কথা শুনলাম। তার স্বপ্নে একটা আলো ছিল যা আমাকে অনুপ্রাণিত করছিল। আমি বললাম, তানরিম তুমি যা চাও তা পাবে। তোমার এই জেদ আর উৎসাহ আমাকে অনেক ভালো লাগে। সে হাসল, তোমার কথায় আমার আরও ভরসা পাওয়া যায় ভাবি। তৌফিকের সাথে আমার কথা কিছুটা কমে গিয়েছিল। তিনি তার কাজে ব্যস্ত থাকতেন আর আমাদের কথা বলার সময় কমে গিয়েছিল। তিনি ফোনে বারবার জিজ্ঞেস করতেন, ফাইজা তুমি ঠিক আছো তো? আমি বলতাম, হ্যাঁ আমি ঠিক আছি। আমি তাকে আমার দিনের কথা বলতাম, তবে পরিবহনের সাধারণ মুহূর্তগুলোই বেশি শেয়ার করতাম। আমি চাইতাম আমাদের সম্পর্ক আগের মতোই থাকুক। একদিন বিকেলে তানরিম আমাকে বলল, ভাবি চলো আমরা একটা ছোট পিকনিক করি। পরিবারের সবাই মিলে আমি তার উৎসাহ দেখে রাজি হয়ে গেলাম। আমরা বাড়ির পাশের একটা পার্কে গেলাম, যেখানে আমরা একটা মাদুর বিছিয়ে বসলাম। তার তার ব্যাগ থেকে কিছু খাবার বের করল, ঘরে বানানো স্যান্ডউইচ আর ফল। আমরা খেতে খেতে গল্প করলাম। সে বলল, ভাবি তুমি জানো, আমি যখন আমাদের পরিবারের সাথে এমন সময় কাটাই তখন আমার মনে হয় আমরা সবাই একসাথে অনেক শক্তিশালী। আমি হাসলাম। তার তুমি সবসময় এমন কথা বলো কেন? সে হাসল। কারণ আমাদের পরিবার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেই মুহূর্তে আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতায় ভরে গেলাম। আমি তার নামকে বললাম, তানিম তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করো। আমরা সবাই একসাথে আছি, এটাই তো ভালো, তাই না? সে হাসল, হ্যাঁ ভাবি তুমি ঠিক বলেছ। আমি শুধু চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। পিকনিক থেকে ফেরার পথে আমার মনটা হালকা হালকা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম তানরিম আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, যে আমাকে এই সময়ে সাহস দিচ্ছিল। আমি তৌফিকের কথা ভাবলাম, আর আমার মনে তার প্রতি ভালোবাসা আরও গভীর হল। আমি নিজেকে মনে করিয়ে দিলাম যে আমি তৌফিকের স্ত্রী এবং আমার পরিবারই আমার সবচেয়ে বড় শক্তি। সে রাতে আমি তৌফিকের দেওয়া একটা পুরনো চিঠি পড়লাম, যেখানে সে লিখেছিল, ফায়েজা তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। আমার চোখ ভিজে গেল। আমি জানতাম আমি তৌফিককে ভালোবাসি, তার নেই মামার জন্য একজন সহায়ক দেবর যে আমাকে পরিবারের মধ্যে আনন্দ দিচ্ছিল। আমি আমার পরিবারের সাথে আমার এই বন্ধনকে আরও শক্তিশালী করতে চাইতাম। আমি জানতাম আমার জীবনেই ভালোবাসার সমর্থনের মধ্যে দিয়ে এগিয়ে যাবে। তানিমের সাথে আমার সময় কাটানো আমার জীবনের একটা সুন্দর অংশ হয়ে উঠেছিল। তার হাসি খুশি স্বভাব আর তার ছোট ছোট যত্ন আমাকে পরিবারের উষ্ণতা অনুভব করার ছিল। আমি তৌফিকের স্ত্রী এবং আমার হৃদয় সবসময় তার জন্যেই ছিল। তানরিম আমার জন্য একজন ছোট ভাইয়ের মতো, যে আমার একেকী সময় আমাকে সঙ্গ দিচ্ছিল। আমি নিজেকে মনে করিয়ে দিতাম যে আমাদের সম্পর্ক শুধুই পরিবারের মধ্যে একটা শক্তিশালী বন্ধন। একদিন সকালে তানরিম আমাকে বলল, ভাবি আজ আমরা একটা বিশেষ জায়গায় যাব। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কোথায়? সে হিসেবে বলল, গিয়ে দেখো, সারপ্রাইজ। আমরা পরিবারের কয়েকজনের সাথে একটা ছোট পাহাড়ি এলাকায় গেলাম, যেখানে একটা ঝর্ণা ছিল। ঝর্ণার পানির শব্দ আর চারপাশের সবুজ আমাকে মুগ্ধ করল। আমরা পাথরের উপর বসে গল্প করলাম। তার নাম বলল, ভাবি এই জায়গাটা আমাদের পরিবারের জন্য অনেক বিশেষ। আমি চাই তুমিও এতে পছন্দ করো। আমি হাসলাম। তানরিম আমাদের পরিবারের সাথে এখানে আসা সত্যি খুব ভালো লাগছে। সেদিন বিকেলে আমরা ঝর্ণার কাছে বসেছিলাম। তানরিম বলল, ভাবি আমি আমাদের পরিবারের জন্য কৃতজ্ঞ যে তুমি আমাদের সাথে আছো। তুমি আমাদের সবাইকে একসাথে রাখো। আমি তার কথায় হাসলাম। তানরিম তুমিও তো আমাদের জন্য অনেক কিছু করো। আমি জানতাম আমাদের এই পরিবারের বন্ধন আমাকে সবসময় শক্তি দিচ্ছে। আমি বললাম, তানরিম তুমি আমার দেবর। আমরা একসাথে এই পরিবারের জন্য আরও অনেক স্মৃতি তৈরি করব, তাই না? সে হাসল, হ্যাঁ ভাবি তুমি ঠিক বলেছ। আমি শুধু চাই আমাদের পরিবার সব সময় হাসি খুশি থাকুক। সেই দিন থেকে আমি আমার পরিবারের প্রতি আরও বেশি কৃতজ্ঞ হয়ে উঠলাম। আমি তানিমের যত্ন আর সঙ্গের জন্য মনে মনে তাকে ধন্যবাদ দিতাম। আমি তৌফিকের সাথে ফোনের কথা বলতাম আর তার কথাগুলো আমাকে আমাদের ভালোবাসার কথা মনে করিয়ে দিত। আমি নিজেকে বলতাম আমার জীবন আমার স্বামী আর পরিবারের সাথে পূর্ণ। একদিন রবিবার সকালে তানরিম আমাকে বলল, ভাবি চলো আমরা বাড়ির বাগানে ফুল লাগাই। আমরা একসঙ্গে
সেই ফুলের চারা লাগালাম যা সে আমাকে দিয়েছিল। মাটি খুঁড়তে খুঁড়তে সে বলল, ভাবি, এই গাছটা আমাদের পরিবারের প্রতীক। তুমি এর যত্ন নিও। আমি হাসলাম, তানরিম, আমরা একসাথে যত্ন নেব। আমার মনটা হালকা হয়ে গেল, কারণ আমি জানতাম আমাদের এই সম্পর্ক পরিবারের ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ। একদিন রাতে আমি তৌফিককে ফোন করলাম। আমি বললাম, তৌফিক, আমি তোমাকে খুব মিস করি, তুমি কবে ফিরবে? তৌফিক হেসে বললেন, ফাইজা, আর একটু সময়, আমি ফিরে এসে তোমাকে আরও বেশি সময় দেব। আমি হাসলাম, আমি অপেক্ষা করব। আমাদের পরিবার আমাকে শক্তি দিচ্ছে। তৌফিক বললেন, আমি জানি ফাইজা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। আমার চোখ ভিজে গেল। আমি জানতাম আমি তৌফিককে ভালোবাসি এবং আমাদের পরিবার আমাকে সব সময় সাহস দিয়েছে। আজ আমি আমার পরিবারের সাথে সুখী। তানরিম আমার জন্য একজন সহায়ক দেবর যে আমাকে এই একাকী সময় সঙ্গ দিয়েছে। আমি তোমাদেরকে বলতে চাই, একা থাকা একজন মেয়ের জন্য কতটা কঠিন হতে পারে। আমার দেবর যদি সময় মতো আমাকে মানসিক সাপোর্ট না দিত, তাহলে হয়তো আমি ভুল কোনো সিদ্ধান্ত নিতাম। সবশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, মানসিক সাপোর্ট এর জন্য একজন প্রিয় মানুষের সান্নিধ্য খুবই জরুরি হয়ে পড়ে। তাই আমাদের উচিত জীবনটা হাসিখুশিতে কাটানোর জন্য একজন প্রিয় মানুষ যে মন বসবে, মনের কথাগুলো বুঝবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। সবাইকে ধন্যবাদ।